ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ঝরল ১৯ প্রাণ। বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে ৪ জেলায় আহত প্রায় ৪২ জন। পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান ২ আসামিকে। খুনের অভিযোগ অস্বীকার ফয়সালের। শেরপুরে পানির অভাবে ধুঁকছে গারো পাহাড় এলাকা। অকেজের ৭০% টিউবওয়েল। তীব্র পানির সংকট খাগড়াছড়িতেও, ঝুঁকিতে শতাধিক পরিবার। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম। ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি। এবং জার্মান বুন্দেসলিগার শিরোপার দৌড়ে বায়ার্নের গোল উৎসব। ইউনিয়ন বার্লিনের ভরাডুবি। ম্যাচের নায়ক সার্জ জিনাব্রি। দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার ভোর ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা ছেলে সহ ৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে বান্দরবনের সোয়ালকে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে বান্দরবন কেরানীহাট সড়কের সোয়ালক কিউবি রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে কুমিল্লা সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। রোববার সকাল ৯:৩০টায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান এই তথ্য জানান। তিনি জানান, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে মরদেহ দাফন কাফনের জন্য ২৫,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। রেজা হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের হাতে নগদে অর্থ তুলে দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয়। এ সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দাবি করে তিনি এই কাজ করেননি। এ ধরনের কোনো কাজে তিনি ছিলেন না বলেও দাবি করেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এই ২ আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গেল ১৩ মার্চ ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার ফিলিপকে আদালতে তোলা হয়। ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি। ফয়সাল, ভিডিওটা কি ভারতে করেছিলে না দুবাইয়ে বসে? ফয়সাল কে ফাঁসাচ্ছে নামটা একটু বলে যাও। ফয়সাল কে ফাঁসাচ্ছে তোমাদের? হাদিকে না না, তোমাদের অ্যারেস্ট করে করেছে। আপনি কি হত্যা করেছেন? হাদি হত্যা তোমাদের সব তোমার ফয়সাল হাদিকে হত্যা করতে আপনি কি হত্যা করেছেন হাদিকে? দাদা কেন অ্যারেস্ট করেছে আপনাকে? দাদা কেন আপনার স্টেটমেন্ট ছিল, আপনি বলুন। ফয়সাল তোমাদের কে কেউ ফাঁসিয়েছে? কেউ ফাঁসিয়েছে কিনা সেটা বলো। কেউ ফাঁসিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যা 7:30টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় স্বজনরা জানান, মোয়াজ্জেমের সঙ্গে তার চাচা হাফিজ উদ্দিন মোল্লার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জেরে দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের উপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চলের অন্তত 30,000 মানুষের জন্য নিশ্চিত হয়নি সুপেয় পানির ন্যূনতম ব্যবস্থা। শুষ্ক মৌসুম শুরু হতেই এই জনপদে শুরু হয় পানির জন্য হাহাকার। ভূগর্ভস্থ পানির স্তর 100 থেকে 120 ফুট নিচে নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে সাধারণ টিউবওয়েল। নিরুপায় হয়ে স্থানীয়রা পুকুর, ঝর্ণা ও কুয়ার দূষিত পানি পান করছেন, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তবে বছরের পর বছর এমন সংকট থাকলেও সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই জনস্বাস্থ্য অধিদপ্তরের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে শুষ্ক মৌসুমে এই সীমান্ত অঞ্চলের 60 থেকে 70% টিউবওয়েল পুরোপুরি অকেজো হয়ে পড়ে। বেসরকারি সংস্থা SHRS এসব অঞ্চলে বিশুদ্ধ পানি নিয়ে কাজ করে। তারা বলছে, শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার প্রায় 20টি গ্রামের অন্তত 30,000 মানুষ কোনো না কোনোভাবে সুপেয় পানির অভাবে ভোগেন। তবে এ নিয়ে সরকারের বড় কোনো পরিকল্পনা এলাকায় নেই। এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জাগো নিউজকে বলেন, শুষ্ক মৌসুমে পাহাড়ি জনপদে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট হয়। বিষয়টি জরিপ করে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। আঙ্গুর মনে করেন গ্রামে কোনো পানি নেই। মনে করেন আমরা ওই যে নদী নালার থানে, পাগার পুকুরের থানে মনে করেন পানি আনি, মনে করেন বাস কাজ গোসল করাই, আমরা নিজেও গোসল করি। মনে করেন আমরা অসহায় মানুষ, আমরা মনে করেন পশ্চিমবঙ্গের তো চিকিৎসাও সেমত করে পাই না। তা আপনাদের কাছে অনুরোধ থাকলো, যাই হোক আঙ্গরে এলা পানির ব্যবস্থা আপনারা যেভাবে হোক আমরা আনারা করি। 6 মাস আমরা পানি খাবার পাই, আর এই 6 মাস পানি থাকে না। যেখানে আমরা মাটি কুয়ে দিই, তাও কুয়ে ভাঙি জায়গায় ওই পচা পানি আঙ্গুর খাওয়া লাগে বা চা গোসল করে নাকি। স্যার আঙ্গুর কাছে এটা অনুরোধ থাকলো, স্যার আঙ্গুর একটা ব্যবস্থা। স্বাধীনতার অর্ধশত বছর পরও খাগড়াছড়ির দীঘি নালার দুর্গম বিষ্ণু কারবারি পাড়ায় পৌঁছেনি নিরাপদ পানির সুবিধা। প্রায় 106টি পরিবারের 6 শতাধিক মানুষের একমাত্র ভরসা পাহাড়ের ঢিরি আর ছড়া। তবে শুকনো মৌসুমে এসব উৎস শুকিয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন পাড়ার বাসিন্দারা। প্রতিদিন পানি সংগ্রহে ব্যয় করতে হয় প্রায় 3 ঘন্টা সময়। পানির অভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া, জন্ডিস ও টাইফয়েড সহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এলাকাবাসীর অভিযোগ, বারবার আবেদন করেও মেলেনি টিউবওয়েল বা স্থায়ী কোনো সমাধান। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, পাথুরে পাহাড় ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে টিউবওয়েল স্থাপন কঠিন হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে সমাধান সম্ভব। উপজেলা প্রশাসন বলছে, বাজেট পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিন মাস পানি থাকে না, কেউ অনেক সময় পানি কম, ওই 3 মাসে একদম কম পানি থাকে না। এই জন্য আমাদের এলাকা কোনো টিউবওয়েল নাই, ওই কুয়া থেকে পানি নিতে সিরিয়াল নিতে হয়। আমাদের গ্রামে মূলত মেন সমস্যা হচ্ছে পানির জন্য। ভোর 5টা থেকে সিরিয়াল দাঁড়ায় রাত 10টা পর্যন্ত এখানে থাকতে হয়। একজন মহিলা পানি আনতে গেলে কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগতেছে। পরিবার আছে, মূলত সবাই একটা কুয়ার উপর নির্ভরশীল, একটা কুয়া থেকে পানি খায়। ওগুলা ফাল্গুন চৈত্র 2 মাসে একটু পানির সংকট পড়ে। বুড়া বুড়ি তই খৈনং আনে অশান্তি অংকা তই করই হর করই তই সাথে করে লাথা থুমে চুং তই মাখগো তা ফাইমান থেকে কিউ তিউ কল নাই আর পানি ছেড়াতে পানি তুইলা খাওন লাগে 3 ঘন্টা লাগে। প্রকৌশলী অথবা সরকার মানে চাই এখানে পানির ব্যবস্থা সুব্যবস্থা করা যায়। আর যদি পানির ব্যবস্থা না করলে এই যে আপনার মার্চ, এপ্রিল, মে
হয়তো মার্চ এপ্রিল মে এই 3 মাস পুরোপুরি জিরি জন্য সবগুলো শুকিয়ে যায়, কোনো পানির ব্যবস্থা নাই। এটা সমাধান করার চেষ্টা করি। এবছরও এখনো পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কোনো প্রকল্প এখনো হাতে নিতে পারিনি। বরাদ্দ আসলে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যে এলাকাগুলোতে পানির সংকট আছে সেই পানির সংকট সমাধানের জন্য আমরা দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু হলেও বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা এখনো সীমিত পরিসরে রয়েছে। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা সহ জরুরি প্রয়োজনে ভিসা প্রত্যাশীদের ভোগান্তি কমেনি। কূটনৈতিক সূত্র বলছে, নিরাপত্তা পরিস্থিতি, জনবল সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সপ্তাহে ভারতীয় নাগরিকদের জন্য স্থগিত ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ। তবে বিপরীত চিত্র এখনো বাংলাদেশিদের জন্য। ভারতের ভিসা প্রক্রিয়া সীমিত আকারেই চালু রয়েছে, ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা সহ নানা প্রয়োজনে ভিসা প্রত্যাশীদের ভোগান্তি কমেনি। বর্তমানে মাত্র 5টি ভিসা আবেদন কেন্দ্র থেকে সীমিত পরিসরে ভিসা ইস্যু করা হচ্ছে। এর আগে দেশে 16টি কেন্দ্রে পূর্ণাঙ্গ কার্যক্রম থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে তা বন্ধ হয়ে যায়। কূটনৈতিক সূত্র বলছে, নিরাপত্তা পরিস্থিতি, জনবল সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা জানান, ধাপে ধাপে ভিসা কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চলছে। একই সঙ্গে দুই দেশের সামগ্রিক সম্পর্ক স্বাভাবিক করতেও কাজ করছে দিল্লি ও ঢাকা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা কেন্দ্র থেকে সীমিত ভিসা দেওয়া হলেও পর্যটক ভিসা এখনো বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর পরিস্থিতি আরও উন্নতির আশা থাকলেও নির্দিষ্ট সময়সীমা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও ভিসা সেবায় পূর্ণ স্বস্তি পেতে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, যা আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প শনিবার রাত 11:44 পোস্টে শেয়ার করেন। সেই হিসাব অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান সোমবার রাত 11:44 পর্যন্ত সময় পাচ্ছে। জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান 6 ঘন্টা। সেই অনুযায়ী ট্রাম্পের দেয়া আলটিমেটামের শেষ সময় হবে বাংলাদেশ সময় অনুযায়ী 24 মার্চ ভোর 5:44। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জার্মান বুন্দেসলিগার শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে দাপুটে পারফরমেন্সে ইউনিয়ন বার্লিনকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। ম্যাচের নায়ক সার্জ জিনাব্রি জোড়া গোল করে দলের বড় জয় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। শুরুর 82 থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বায়ার্ন। আক্রমণের পর আক্রমণে চাপে রাখে প্রতিপক্ষকে, কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে বিরতির ঠিক আগে বরফ গলান মাইকেল অলিজে। কাছ থেকে পাওয়া দারুণ নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জালে জড়ান তিনি। গোল পাওয়ার পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বায়ার্ন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। জোশুয়া কিমিখের ক্রস গোলরক্ষক ঠিকমতো ধরতে না পারে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় বায়ার্ন। বিরতির পরপরই তৃতীয় গোলটি করেন হ্যারি কেইন। শেষ দিকে 1-2বার সুযোগ তৈরি করলেও বায়ার্ন গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় 3 জেলায় ঝরল 19 প্রাণ। বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে 4 জেলায় আহত প্রায় 42 জন। পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান 2 আসামিকে। শেরপুরে পানির অভাবে ঝুঁকছে গারো পাহাড় এলাকা। অকেজো 70% টিউবওয়েল। তীব্র পানির সংকট খাগড়াছড়িতেও, ঝুঁকিতে শতাধিক পরিবার। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম। ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি। এবং জার্মান বুন্দেসলিগা শিরোপার দৌড়ে বায়ার্নের গোল উৎসব। ইউনিয়ন বার্লিনের ভরাডুবি। ম্যাচের নায়ক সার্জ জিনাব্রে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।